আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের নন মেজর কেমিস্ট্রি দ্বিতীয় অধ্যায়ের পলির বর্জনীতি। আর পলির বর্জনীতিটা যদি আমরা দেখি, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় 5 বার আসছে। যেমন হচ্ছে 2010 সালে একবার আসছে, 2011 সালে একবার আসছে, 12 সালে, 15 সালে এবং 18 সালে। তাহলে দেখেই বুঝতে পারতেছি আমরা এই কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট। আমরা যারা বিশেষ করে 2025 সালের শিক্ষার্থী বা অনার্স ফার্স্ট ইয়ারে 2025 সালে পরীক্ষা দিব, তাদের জন্য এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা আসার সম্ভাবনা প্রায় 80%। যদি আমরা বলি যে পলি জিনিসটা কি বা এই পলি বর্জনীতি জিনিসটা কি, পলি হচ্ছে একটা বিজ্ঞানীর নাম, যিনি কিনা হচ্ছে 1925 সালে তার নাম অনুসারে ইলেকট্রোবিন্যাসের একটা নীতি আবিষ্কার করেন, যেটাকে বলা হয় পলির বর্জনীতি। আর এই ইলেকট্রোবিন্যাসের নীতি যদি আমরা দেখি, ইলেকট্রোবিন্যাসের নীতি হচ্ছে 3টা, যেটা হচ্ছে কি আমাদের প্রথমটা হচ্ছে কি আমাদের আহ্বায়ক নীতি, তারপরে হচ্ছে হুন্ডে নীতি দ্বিতীয়টা, আর তৃতীয়টা হচ্ছে আমাদের পলির বর্জনীতি। তাহলে আমরা যদি একটু দেখি, তিনটাই আমাদের যদি গুরুত্বপূর্ণ, তার ভিতরে পলিটা আমাদের চলে আসে, আমাদের আহ্বায়কটা আসতে পারে বা হুন্ডে নীতিটাও আসতে পারে। যদি আমরা আহ্বায়ক নীতিটা দেখি, আহ্বায়ক নীতিটা হচ্ছে কি, আহ্বায়ক নীতিটা হচ্ছে আমাদের আহ্বায়ক নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, তারপর ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। এখন বলতে পারো যে ভাইয়া কোন শক্তি স্তর যে সর্বনিম্ন বা কোন শক্তি স্তরটা সর্বোচ্চ, সেটা আমরা কিরকম ভাবে বুঝবো? সেটা বোঝার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের কি n প্লাস l। যদি দেখি n প্লাস l এর মাধ্যমে আমরা বের করতে পারি, যেমন 2s অরবিটালের ক্ষেত্রে যদি বের করি, 2s অরবিটালের ক্ষেত্রে আমাদের n এর মান হচ্ছে কত, s এর সামনে 2 আছে, তাহলে n ইকুয়াল টু আমাদের 2। আর s এর জন্য হচ্ছে আমাদের l এর মান 0, p এর জন্য 1, আর d এর জন্য 2 এবং f এর জন্য 3। তাহলে s এর জন্য আমাদের হবে 0, l এর মান s এর জন্য 0। আর আমাদের সূত্রটা হচ্ছে কি n প্লাস l, মার্কারটা n প্লাস l। তাহলে n এর মান হচ্ছে আমাদের কত, 2 প্লাস l এর মান 0, তাহলে আমাদের আসছে হচ্ছে 2। এখন যদি আমরা এটা বের করলাম 2s, সেম ভাবে 2p টা বের করি, 2p অরবিটালের ক্ষেত্রে আমাদের n এর মান হবে আমাদের কত, 2p সামনে 2 আছে, আর p এর জন্য l এর মান হচ্ছে 1, l এর মান হচ্ছে 1। আর আমাদের সূত্রটা কি n প্লাস l, তাহলে n এর মান 2 প্লাস l এর মান হচ্ছে আমাদের 1, 2 প্লাস 1 সমান 3। তাহলে দেখে আমরা বুঝতে পারতেছি 2s এর ক্ষেত্রে মান আসলো 2 এবং 2p এর ক্ষেত্রে মান আসলো হচ্ছে আমাদের 3। তাহলে দেখে বুঝতে পারতেছি এই মানটা ছোট আর এই মানটা বড়। তাহলে ইলেকট্রন প্রথমে কি আহ্বায়ক নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তাহলে সর্বনিম্ন শক্তি স্তর 2s, তারপরে যাবে কি 2p তে। আমরা যদি দেখি ইলেকট্রন প্রথমে যায় হচ্ছে কি 1s অরবিটাল, তারপরে 2s, তারপরে সেই 2p, তারপরে 1s 2s 2p 3s, তারপরে 3p 4s 3d, এরকম ভাবে ক্রম অনুসারে আমাদের ইলেকট্রনগুলো প্রবেশ করে। তাহলে এটা হচ্ছে আমাদের আহ্বায়ক নীতি। এরপর আছে আমাদের সেকেন্ডত হচ্ছে আমাদের 2 নাম্বারটা আছে আমাদের হুন্ডে নীতি। এখন হুন্ডে নীতিটা যদি দেখি, হুন্ডে নীতিটা হচ্ছে আমাদের হুন্ডে নীতি অনুসারে সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলো ইলেকট্রন প্রথমে সব সময় অযুগ্ম ও বিজোড় অবস্থায় প্রবেশ করবে। এই অযুগ্ম বিজোড় অবস্থাটা উল্লেখ করতে হবে, না হলে মার্ক দেবে না। তাহলে হুন্ডে নীতি অনুসারে সমশক্তি সম্পূর্ণ ইলেকট্রনগুলো সব সময় অযুগ্ম ও বিজোড় অবস্থায় প্রবেশ করবে বা একমুখী স্পেনে প্রবেশ করবে। সেটা কি, সেটা হচ্ছে আমরা যদি দেখি একটু হুন্ডে নীতি অনুসারে যদি দেখি, হুন্ডের নীতি যদি আমরা হুন্ডের নীতি নরমালি হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাস এই দুইটাই পরমাণু আমাদের মেনে চলে। যেমন নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি 7, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 1s 2s 2p, 1s এ দুটি, 2s এ দুটি এবং 2p তে তিনটি। এটা তো স্বাভাবিক আমাদের ইলেকট্রন বিন্যাস। যদি নাইট্রোজেনকে উত্তেজিত করি, উত্তেজিত অবস্থায় আমাদের নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হবে আমাদের উত্তেজিত অবস্থায় হবে 1s 2s, 2p অরবিটালটা ভেঙে তিনটি সমশক্তি সম্পূর্ণ অরবিটাল তৈরি করবে, এটা হবে কি 2px 2py এবং 2pz। তাহলে এখানে হবে আমাদের 2, এখানেও 2, আর 2px এ যাবে আমাদের কয়টি, একটি, এখানে একটি, এখানে একটি। যদি আমরা বক্সটা আট করি, তাহলে বক্সটা হবে আমাদের
2px 2py এবং 2pj। হ্যাঁ, এখন 2p-তে আমাদের ইলেকট্রন আছে 3টি, তাহলে 3টি প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করবে, তাহলে একমুখী স্পিনে আমরা 3টা ইলেকট্রন দেই। তারপর চতুর্থ ইলেকট্রনটা এখানে আসবে, যেহেতু আমাদের p অরবিটালের ইলেকট্রন 3টা, সো আমাদের 3টা অরবিটালে শেষ, তাহলে একমুখী স্পিনে প্রবেশ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনগুলো হুন্ডের নীতি অনুসারে অযুগ্ম অর্থাৎ বিজোড় অবস্থায় আছে বা একমুখী স্পিনে প্রবেশ করে। তাহলে এটা হচ্ছে আমাদের কি হুন্ডের নীতি। এরপর হচ্ছে আমাদের কি আছে পলিবর্জ নীতি। আর পলিবর্জ নীতি আমাদের মেইন ইম্পর্টেন্ট। পলিবর্জ নীতিটা যদি দেখি, হ্যাঁ, পলিবর্জ নীতিটা থেকে আমাদের প্রশ্নটা আছে যে পলিবর্জ নীতি কি, উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে পলিবর্জ নীতিটা। এই পলিবর্জ নীতিটা হচ্ছে আমাদের যে একটু আগে বললাম, যেহেতু পলিবর্জ নীতি আমরা যদি দেখি যে হিলিয়াম, যেমন হচ্ছে আমাদের আছে হচ্ছে হিলিয়াম, হিলিয়ামটা আমরা উদাহরণটা দিতে পারি। হিলিয়ামের হচ্ছে ইলেকট্রন কত, পারমাণবিক সংখ্যা 2, ইলেকট্রন বিন্যাস করলে 1s, 1s এই দুটি ইলেকট্রন। তাহলে হিলিয়ামের আমাদের দুটি ইলেকট্রন আছে। এখন এই দুটি ইলেকট্রনের পলিবর্জ নীতি অনুসারে একটি পরমাণুর দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না। যদি 3টা কোয়ান্টাম সংখ্যার মান এক হয়, যে আমাদের লাস্টে যে চতুর্থ কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা, সেটার মান কখনো এক হবে না, কারণ স্পিন কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ দুটি ইলেকট্রন, একটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরে আর একটা হচ্ছে নন ক্লকওয়াইজ ঘুরে, অর্থাৎ একটা একমুখী করলে আর একটা তার বিপরীতমুখী, অর্থাৎ একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ। যদি আমরা দেখি হিলিয়ামের প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে, হিলিয়াম এর প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন এর ক্ষেত্রে তাহলে প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা জানি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান এখানে কত 1। প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 1 হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান কত হবে, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান হবে আমাদের, l এর সূত্র হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, এটা আমাদের l এর সূত্র। তাহলে 0 থেকে n-1 পর্যন্ত, n এর মান 1, তাহলে 1 থেকে যদি আমরা 1 বিয়োগ করি সেই 0 আসে, 0 থেকে 0 পর্যন্ত কি এটা হবে 0। তাহলে এটা আমাদের হচ্ছে কি l এর মান, l এর মান আমাদের 0 আসলো। আবার যদি সহকারী এরপর চুম্বক কোয়ান্টাম সংখ্যা m এর মান, l এর মান 0 আসলে m এর মানও 0 হবে। m এর মান যদি 0 হয়, তাহলে এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটার মানটা শুধু ভিন্ন হবে, যদি এখানে দেখাই স্পিন কোয়ান্টাম সংখ্যা s এর মান হবে শুধু এখানে প্লাস হাফ। এটা আমাদের প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে। দ্বিতীয় ইলেকট্রনটা যদি আমরা দেখি, এখানে একটু দেখাই, দ্বিতীয় ইলেকট্রনটা যদি আমরা দেখাই, হিলিয়ামের দ্বিতীয় ইলেকট্রন, হিলিয়াম এর দ্বিতীয় ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের হবে সেম, n এর মানটা আমাদের 1 হবে। তারপরে l এর মানটাও সেম আমাদের 0 থেকে n-1 পর্যন্ত কত হয় 0, তাহলে l এর মান 0 হবে। l এর মান 0 হলে আমাদের m এর মানও 0 হয়ে যায়। আর শুধু s এর মানটা কি হবে ভিন্ন, কারণ এটা যদি প্লাস হাফ হয় এটা হবে মাইনাস হাফ। তাহলে বলতে পারছি পলিবর্জ নীতি অনুসারে আমাদের এখানে 3টি কোয়ান্টাম সংখ্যার মান এক হয়েছে, দুইটি, প্রথম এবং দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে। প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে n এর মান 1, l এর মান 0, m এর মানও 0। দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে n এর মান 1, l এর মান 0, m এর মান 0। কিন্তু আমাদের সর্বশেষ যে কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণায়মান কোয়ান্টাম সংখ্যা, সেটা একটা মান প্লাস হাফ একটা মাইনাস হাফ। তাহলে বুঝতে পারতেছি 3টি কোয়ান্টাম সংখ্যার মান এক হলেও যে আমাদের চতুর্থ কোয়ান্টাম সংখ্যা সেটা কি হবে না, কখনোই এক হবে না। এটা হচ্ছে আমাদের পলিবর্জ নীতি। এখানে যেহেতু বলছে উদাহরণ সহ দেখাইতে, আমরা যদি একটা উদাহরণ দেখাই, যেমন কে বা এর উদাহরণ বা একটা শক যদি আমরা আর্ট করি, শকটা হবে আমাদের দেখি যদি আমরা একটা শক আর্ট করি বা কে এবং আমাদের কে মানে হচ্ছে কি প্রথম শক্তি স্তর, এল মানে দ্বিতীয় শক্তি স্তর, অর্থাৎ কে এর ক্ষেত্রে এল এর মান 1, এল এর ক্ষেত্রে এল এর মান হবে 2। এই দুইটা দিয়ে আমরা বের করে উদাহরণটা ব্যাখ্যা দিতে পারবো। যেমন যদি দেখাই শকটা আর্ট করলে আমাদের হবে, এটা আমাদের যদি দেই
এটা হচ্ছে আমরা দিলাম শেল, এটা দিলাম শেল। তারপর হচ্ছে আমরা দিলাম হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা n, তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাদের l, তারপর চুম্বক কোয়ান্টাম সংখ্যা n এর মান হবে আমাদের, এটা দিলাম m। এরপরে হচ্ছে আমাদের হবে এটা আমাদের s অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যা। যদি আমরা আর্ট করি চিত্রটা এখন, এটা হচ্ছে এখানে দ্বিতীয় ক্ষেত্রে 0 1, এটা একটা দাগ হবে, তাহলে একটা দুইটা। যদি আমরা দেখি এখানে প্রথম অর্থাৎ কে সেলে হবে কি আমাদের n এর মান 1, n equal to 1। 1 এর ক্ষেত্রে আমাদের l এর মান আসবে হচ্ছে 0। কিভাবে আমাদের সূত্রটা হচ্ছে l হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l। l এর সূত্রটা হচ্ছে আমাদের 0 থেকে n - 1 পর্যন্ত। তাহলে 1 - 1 সমান কত আসে? 0। l এর মান যদি 0 হয় তাহলে m এর মানও হবে আমাদের 0। এরপর আছে আমাদের k, এরপর দ্বিতীয় শক্তি স্তরে বলা হয় l। l এর ক্ষেত্রে n এর মান আমাদের 2 যদি হয় তাহলে এখানে l এর মান হবে কত? আমাদের l এর সূত্র হচ্ছে কি l equal to 0 থেকে n - 1 পর্যন্ত। তাহলে 0 থেকে n - 1, n এর মান যদি বসাই, n এর মান হচ্ছে আমাদের 2, l এর ক্ষেত্রে n এর মান হবে 2 - 1 এত পর্যন্ত। তাহলে 0 থেকে 2 - 1 পর্যন্ত, 0 থেকে 2 থেকে 1 বিয়োগ করে থাকে 1, 0 থেকে 1 পর্যন্ত থাকে দুইটা অর্থাৎ 0 এবং 1। তাহলে এখানে হবে আমাদের কত? 0 এবং 1। এখন l এর মান যদি 0 হয় m এর মান 0 হয়ে যাবে। আর দেখো এখানে আমাদের m এর মান l এর মান যদি 1 হয় তাহলে l এর মান হবে কত? -1 থেকে +1 পর্যন্ত, তিনটি -1 থেকে +1 পর্যন্ত। তাহলে -1 0 +1, এগুলো আমরা যদিও এসএসসি তে বা এসএসসি তে এগুলো অনেক যে আসছিল বা এসএসসি তে এগুলো আমরা পড়ছি। কেমিস্ট্রিটা হচ্ছে আমাদের মূলত এই অনার্সের যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটা হচ্ছে আমাদের এইচএসসি কেমিস্ট্রির সাথে প্রায় 90% মিল আছে। যে এইচএসসি তে যেগুলো পড়ে আসছে আমরা সেইগুলাই অনার্সে আসছে, অনার্স ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে। যেমন এইগুলো আমরা এর আগে যেমন যে 4টি কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে n = 4 হলে 4টি কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে দেখাও, বা n = 4 হলে কয়টি ইলেকট্রন যাইতে পারে, এগুলো আমরা সেই ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। বা এখানে হবে আমাদের s এর মানটা হবে একটা যেহেতু অরবিটাল তাহলে +- হাফ। এখানে আমাদের কয়টা? একটা, এখানে হবে কত? +- হাফ। এখানে আছে তিনটা অর্থাৎ একটা দুইটা তিনটা, তাহলে 3 +- হাফ। এইটা আমাদের মূলত সব যে পলির বর্জনীতির উদাহরণ সহ ব্যাখ্যা দিলাম যে কে শেল এবং এল শেল। এরপর আছে আমাদের কে এল এম আছে, এম এ হবে কত? এম শেলে হচ্ছে 3 নম্বর শক্তি স্তর, তারপর এন এ হচ্ছে 4 নম্বর শক্তি স্তর। জাস্ট এরকম ভাবে কে এল এম এর ক্ষেত্রে হবে আমাদের কত? 3 এর জন্য এল এর মান হবে 0 1 2। এই 0 1 আর 2 এর ক্ষেত্রে হবে আমাদের সেম 2, আর এম এর মান হবে 2 এর ক্ষেত্রে -2 থেকে +2 পর্যন্ত অর্থাৎ 5টি। এখানে তখন দিতে হবে 5 + -5। আবার যদি কে এল এরপর আমাদের এম এরটা যদি বের করি, এম এর ক্ষেত্রে হবে আমাদের 4 4 নাম্বার, এম মানে 4 নাম্বার শক্তি স্তর,
4 নম্বর শক্তি স্তর মানে n এর মান 4, n এর মান যদি 4 হয় তাহলে l এর মান হবে আমাদের কত 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত হবে। তাহলে 0 1 2 3 অর্থাৎ 4টা হবে, জাস্ট এখানে 1 2 0 1 2 3 একই। যদি 4 এর ক্ষেত্রে হবে আমাদের যেমন -4 থেকে +4 পর্যন্ত, এটা হবে আমাদের m এর মান, আর এখানে হবে আমাদের যেটা স্পিন কন্ট্রোলটা সেটাই। তো এইটাই হচ্ছে আমাদের পলির বর্জনীতি। এই পলির বর্জনীতিটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা হচ্ছে আমরা এই 2025 সালে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, যে রুটিনটা আমাদের দিয়ে দিছে, তাদের জন্য এই কোশ্চেনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রায় 80% আমাদের আসার সম্ভাবনা এই অধ্যায় থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে পলির বর্জনীতিটা। তো আজকে এই পর্যন্তই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।